সাম্প্রতিক সময়ে বেলুচিস্তান সংকট নিয়ে পাকিস্তান সরকার বেশ চাপে পড়েছে। গত 2 সপ্তাহে বেলুচ সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে পাকিস্তান সরকারের অন্তত 102 জন সৈনিক নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বেলুচিস্তানের স্বাধীনতার খবর। এই ব্যাপারগুলো দেখে ব্রিটিশদের একটা নীতির কথা মনে পড়ে গেল। ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করত একটা নীতি মেনে, যে পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধিদের ভয় দেখাও, পশতুদের টাকা দিয়ে কিনে নেওয়ার বালুচদের সম্মান করো। কারণ ব্রিটিশরা জানতো যে সব জাতিকে এক নিয়মে বশ করা যায় না। বালুচরা জন্মগতভাবে বিদ্রোহী, তাই তাদেরকে দমানো যায় না, সম্মান করে পাশে রাখতে হয়। আর এ কারণে ব্রিটিশ আমলে বালুচদের রাজ্য কালাত কিন্তু ছিল বিশেষ মর্যাদা সম্পন্ন। কিন্তু পাকিস্তান এই শিক্ষাটা কোনোদিন নেয় নাই। 78 বছর ধরে বালুচদের সম্মানের বদলে দিয়েছে সেনা অভিযান, গুম আর সম্পদ লুট। ফলাফল 2026 সালের 13 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটা ঘোষণাপত্র, রিপাবলিক অফ বালুচিস্তানের জন্ম হয়েছে, বেলুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীন হয়ে গেছে, নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত, এমনকি মুদ্রার কথাও বলা হয়েছে সেই ঘোষণায়। যদিও কোনো দেশ এই ঘোষণাকে স্বীকৃতি দেয় নাই কিংবা বালুচিস্তানের উপর পাকিস্তানের নিয়ন্ত্রণ এখনো বহাল আছে, কিন্তু প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে একটা প্রদেশ কতটা মরিয়া হলে এইভাবে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দেয়, আর পাকিস্তান কতটা দুর্বল হলে তার সবচেয়ে বড় প্রদেশে এই সাহসটা জন্মায়। দেখেন, বাংলাদেশের মানুষের কাছে এই গল্পটা কিন্তু অচেনা লাগার কথা না। 55 বছর আগে আমরাও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম যে কেন আমরা পাকিস্তান থেকে মুক্তি চাই, আর বালুচদের উত্তরটাও প্রায় একই রকম। আজ সেই পুরো গল্পটা দেখব যে বালুচিস্তান আসলে কোথায়, কিভাবে এই সংকটটা তৈরি হলো, আর পাকিস্তান সত্যি কতটা ভয়ানক বিপদের মুখে অবস্থান করছে। অনেকে ভাবছেন পাকিস্তান হয়তো এই সুযোগে ভেঙেও যেতে পারে, সেটা আসলে কতটা সত্য। চলো শুরু করি। তার আগে একটু খেয়াল করে দেখেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো মানচিত্রে পাকিস্তানের দিকে তাকালে দক্ষিণ পশ্চিমের যে বিশাল অংশটা দেখা যায় সেটাই বেলুচিস্তান, যার আয়তন দেশের মোট ভূমির 44%, অথচ জনসংখ্যা মাত্র 5 থেকে 6%। পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান, দক্ষিণে আরব সাগর, 3 দিকের এই অবস্থানই মূলত বেলুচিস্তানকে ভূরাজনীতির কেন্দ্র রেখেছে। আর মাটির নিচে গ্যাস, কয়লা, তামা আর সোনার বিশাল মজুদ, মানে পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ এটি, অথচ অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চলও এটাই। যে গ্যাস ক্ষেত্র থেকে পুরো পাকিস্তান জ্বালানি পায়, সেই বেলুচিস্তানের গ্রামের মানুষ আজও কাঠ জ্বালিয়ে রান্না করে। মানে বেলুচিস্তানের মানুষ নিজেদের সম্পদ নিজেরা ভোগ করতে পারে না, সেটা নিয়ে যাওয়া হয় পাঞ্জাব বা অন্যান্য জায়গায়। আর এই একটা তথ্যেই লুকিয়ে আছে পুরো সংকটের মূল কারণ। কিন্তু এই যে ক্ষোভ, এইটা শুধুমাত্র সম্পদের দিক থেকে না, এটার শিকড় কিন্তু অনেকটা ইতিহাসের মধ্যেও আছে। আজ যে ভূখণ্ড বেলুচিস্তান নামে পরিচিত, দেশভাগের আগে তার নাম ছিল কালাত রাজ্য। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, কালাত কখনোই ব্রিটিশ ভারতের সাধারণ অংশ ছিল না, ছিল আলাদা মর্যাদার একটা রাজ্য। মজার তথ্য হচ্ছে পাকিস্তান নামটাই যে তৈরি হয়েছে, সেখানে স্থানটা নেওয়া হয়েছে এই বেলুচিস্তান থেকে, অথচ কোনো বালুচকে জিজ্ঞাসা করা হয় নাই এই ব্যাপারে। 1947 সালের আগস্টে ব্রিটিশরা যখন চলে যায়, তখন কালাতের খান নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন এবং কয়েক মাস কালাত কিন্তু স্বাধীনই ছিল। তারপর 1948 সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী পাঠিয়ে কালাত দখল করে নেয়। খানকে বাধ্য করা হয় অন্তর্ভুক্তির দলিলে সই করতে। তিনি সই করেন, আর পাকিস্তান দাবি করে কালাত নিজে থেকেই পাকিস্তানে যোগ দিয়েছে। কিন্তু বেলুচদের চোখে কিন্তু এইটা যোগদান ছিল না, ছিল রীতিমতো দখল। আর সেই দখলের বিরুদ্ধে 1948 সালে প্রথম বিদ্রোহ শুরু হয়। তারপর 1958, 63, 1973 একের পর এক বিদ্রোহ। আর সেই বিদ্রোহ থামাতে পাকিস্তানের পক্ষ থেকে করা হয় একের পর এক সেনা অভিযান। 1973 থেকে 77 সালের বিদ্রোহে হাজার হাজার বালুচ নিহত হন। কথা হচ্ছে, বালুচরা কেন এত ঘন ঘন বিদ্রোহ করছে? প্রথমত, বেলুচিস্তান স্বাধীন থাকতে চেয়েছিল কিন্তু থাকতে পারেনি, জোরপূর্বক দখল হয়ে গেছে। দ্বিতীয়ত, পাকিস্তানের অধীনে থেকে একটা লম্বা সময় যাবৎ বেলুচিস্তান শোষণের শিকার। খনিজ সম্পদে পূর্ণ বেলুচিস্তান এখনো পাকিস্তানের সবচেয়ে গরিব প্রদেশ। উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বেলুচিস্তান শোষণের শিকার হয়েছে। ফলে যুগে যুগে অধিকারের প্রশ্নে বেলুচিস্তানের বিদ্রোহীদের জন্ম হয়েছে, বিদ্রোহ হয়েছে, আর প্রতিবার পাকিস্তান সেটা শক্তি দিয়ে দমন করেছে। বিদ্রোহ যাতে মাথাচাড়া না দেয়, সেই জন্য বছরের পর বছর অসংখ্য বালুচ মানুষকে গুম করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত প্রদেশ হিসেবে থাকার কথা থাকলেও বেলুচিস্তান চলছে মূলত পাকিস্তান সেনাবাহিনীর কথা মতো। মানে
পাকিস্তানের পাঞ্জাবিদের এই এক সমস্যা, নিজেদেরকে তারা অন্য লেভেলে কল্পনা করে মিলেমিশে থাকতে পারে না। 1971 পর্যন্ত বাংলাদেশের সাথেও কিন্তু এইরকম অধিকার বঞ্চনা করে শোষণ করা হয়েছিল, বেলুচিস্তানের সাথেও সেই একই রকম হয়ে যাচ্ছে। আর এর বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে তাকে চাপা দিয়ে রাখা হয়েছে। কিন্তু বিদ্রোহ যতই দমন করার চেষ্টা করা হোক, সেটা শুধু ছাই চাপা আগুনের মতো পড়েছিল। আর সেই ছাই চাপা আগুনে পেট্রোল ঢালার ঘটনা ঘটে 2006 সালে। মূলত 2003 সাল থেকেই বেলুচিস্তানে পঞ্চম দফার বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহের কারণ বেলুচিস্তানের সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ, পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণের অবসান এবং বেলুচিস্তানে সেনা ঘাঁটি বানানোর প্রতিবাদ। এই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বালুচ নেতা নবাব আকবর বুকতি। বুকতি একসময় প্রদেশের গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। সেই বুকতি পরবর্তীতে বিদ্রোহী নেতা হয়ে ওঠেন। তখন পাকিস্তানের ক্ষমতায় পারভেজ মুশারফ। 2005 সালে বুকতি সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত 15টি দফা উত্থাপন করেন, যেটাকে কেন্দ্র করে ওই সময় আন্দোলন অনেক বড় হতে থাকে। আর এই আন্দোলন থামানোর জন্য জেনারেল মুশারফের সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। সাল 2006 বুকতি পার্বত্য গুহায় লুকিয়েছিলেন। জেনারেল মুশারফের সেনাবাহিনী সেই ডেরা ঘেরাও করে তাকে হত্যা করে। ভাবা হয়েছিল বুকতির মৃত্যুর পর আন্দোলন থেমে যাবে, কিন্তু হয়েছে উল্টো। বুকতি পেয়ে গেছেন শহীদের মর্যাদা, আর আন্দোলনের তেজ আরো বহুগুণে বেড়ে গেছে। আর সেই 2003 থেকে শুরু হওয়া পঞ্চম বিদ্রোহটা তাই আজ পর্যন্ত আর থামে নাই, এখনো চলছে। আর এখন এই বিদ্রোহের প্রধান মুখ বেলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA, যে গোষ্ঠীটি 2006 সাল থেকে পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের তালিকায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সংকটের গুরুত্বপূর্ণ দিক হলো BLA এর বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বেলুচিস্তানের সাধারণ মানুষও পাকিস্তান সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তো যাই হোক, সাম্প্রতিক সময়ের বড় বড় ঘটনাগুলো জানার আগে একটা ব্যাপার আমাদের একটু ক্লিয়ার হতে হবে, যেটা নিয়ে আমরা অনেকেই হয়তো কনফিউশনের মধ্যে আছি। দেখেন, বেলুচিস্তানে মূলত দুই রকম প্রতিবাদ চলছে। একটা BLA নামক গেরিলা সংগঠনের মাধ্যমে, যে প্রতিবাদে অতর্কিত হামলা, বিস্ফোরণ ইত্যাদি ঘটছে। এইটাকে অনেকে বিচ্ছিন্ন ঘটনা বা সন্ত্রাসী কার্যক্রম বলে উড়িয়ে দেন। সরকারও এর বিপক্ষে ভয়াবহ অভিযান পরিচালনা করে। আর আরেকটা বেলুচিস্তানের সাধারণ মানুষের গণ আন্দোলন, এটাই সবচেয়ে ভয়াবহ। এই গণ আন্দোলনের ঘটনা মূলত 2022-23 সালের দিক থেকে বেশি করে শুরু হয়েছে। মূলত এই গণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে BYC নামের একটা সংগঠন। এই সংগঠনটা 2020 সালের দিকে পাকিস্তান সরকারের বেশ কিছু অন্যায়, দমন পীড়ন, গুম এবং হত্যার প্রতিবাদে গড়ে ওঠে এবং বেলুচিস্তান ব্যাপী চলা সরকারের সকল শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকে। আর শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে আন্দোলনের পর বালুচদের মধ্যে এই অধিকার সচেতনতা আরো বেশি বেড়ে গেছে। ফলে সাম্প্রতিক সময়ে এই আন্দোলন আরো বেগবান হয়েছে। BYC দাবি করে যে তাদের আন্দোলনটা আসলে স্বাধীনতার জন্য না, বরং অধিকার আদায়ের আন্দোলন, পাকিস্তান সরকারের অন্যায় শাসনের বিরুদ্ধে আন্দোলন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যে BYC মূলত BLA এর সফট শাখা। BLA সরাসরি গেরিলা বিদ্রোহ করে, আর BYC সাধারণ নাগরিকের আবেগ বুঝে গণ আন্দোলন ঘটানোর চেষ্টা করতেছে। আর পাকিস্তানের জন্য ভয়ের খবর হচ্ছে এই দুইটা আন্দোলন এখন যুগপতভাবে চলছে। এক পক্ষ জনগণকে সরকারের বিপক্ষে জড়ো করছে, আরেক পক্ষ সশস্ত্র হামলা করে সরকারকে বেকায়দায় ফেলছে। সব মিলিয়ে অবস্থা বেশ টালমাটাল। কারণ BLA এখন আগের চাইতে অনেক বেশি সংগঠিত। কেন বলছি অনেক বেশি সংগঠিত? সেইটা কয়েকটা ঘটনা দেখলেই বুঝতে পারবেন। ঘটনা নাম্বার 1, জাফর এক্সপ্রেস হাইজ্যাক, মার্চ 2025। কুয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেসকে বোলান পাসে থামিয়ে BLA 380 জন যাত্রীকে জিম্মি করে ফেলে। ভাবুন, একটা বিদ্রোহী সংগঠন আস্ত একটা ট্রেন হাইজ্যাক করেছে, শত শত মানুষ জিম্মি। পাকিস্তান সেনাবাহিনী অপারেশন গ্রিন বোলান চালিয়ে 36 ঘন্টায় 354 জনকে উদ্ধার করে। কিন্তু তারপরও এই ঘটনায় প্রায় 64 জন নিহত হয়, যাদের মধ্যে 18 জন ছিল সেনা। দক্ষিণ এশিয়ার ইতিহাসে বিদ্রোহীদের হাতে এত বড় ট্রেন জিম্মির ঘটনা আর দ্বিতীয়টি নেই। দ্বিতীয় ঘটনা অপারেশন হেরুফ 2.0, জানুয়ারি 2026। ট্রেন হাইজ্যাকের ধাক্কা সামলাতে না সামলাতেই আসে আরো বড় আঘাত। 31 জানুয়ারি ভোরে BLA একযোগে বেলুচিস্তানের 12টিরও বেশি স্থানে হামলা চালায়। স্কুল, ব্যাংক, বাজার, নিরাপত্তা ঘাঁটি সব জায়গায় একসাথে। পুরো প্রদেশ কার্যত অচল হয়ে যায়। 2 দিনে প্রায় 190 জন নিহত হয়, যার মধ্যে 36 জন ছিল বেসামরিক মানুষজন। আর পাল্টা অভিযানে সরকার দাবি করে যে 216 জন BLA সদস্য নিহত হয়েছে, যদিও BLA এর দাবি মতো সেই সংখ্যাটা
93। তবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই ঘটনায় 12 জন সেনাও কিন্তু প্রাণ হারান। আর এখানে লক্ষ্য করার বিষয় হলো একযোগে 12টি স্থানে সমন্বিত হামলা চালাতে যে পরিকল্পনা, অস্ত্র, অর্থ বা জনবল লাগে সেইটা বিএলএর হয়ে গেছে বলে কিন্তু মনে হচ্ছে। আর এতেই প্রমাণ হয় যে তাদের সক্ষমতা আসলে কোন পর্যায়ে পৌঁছেছে। তৃতীয় ঘটনা জুলাই 2026, মানে এই মুহূর্তের সংকট। 4 থেকে 8 জুলাই আবারও সমন্বিত হামলার ঘটনা ঘটে। হান্না উরাক ভ্যালিতে প্রাণঘাতী আক্রমণ, জিয়ারতে পুলিশ চেকপোস্টে হামলা, লাসবেলায় সামরিক কনভয়ে অ্যাম্বুশ। লক্ষ্য করার বিষয় হলো জিয়ারতের যে চেকপোস্টে হামলা হয় সেই চেকপোস্ট মূলত কুয়েটার পানি সংকট মেটানোর মাল্টি বিলিয়ন রুপি ম্যাঙ্গি ড্যাম প্রকল্প পাহারা দিচ্ছিল। অর্থাৎ বালুচ যোদ্ধাদের টার্গেট শুধু সেনাবাহিনী না, পাকিস্তানের উন্নয়ন প্রকল্প। পাল্টা জবাবে সেনাবাহিনী হেলিকপ্টার, গানশিপ সহ অপারেশন সাবান শুরু করে, যেখানে 16 জুলাই পর্যন্ত 129 জন বিএলএ সদস্য নিহত হয়। বুঝতেই পারতেছেন সাম্প্রতিক ঘটনা কিন্তু বেশ ভয়াবহ। তবে এইটার ভয়াবহতা বুঝাইতে কয়েকটা সংখ্যা একটু পাশাপাশি বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। দেখেন, 2025 সালে বেলুচিস্তানের রেকর্ড পরিমাণ কমপক্ষে 254টি হামলার ঘটনা ঘটেছিল। আর 2026 সালে তুলনামূলক শান্ত একটা মাস, জুন মাস, এই সময়ও 118টা হামলার ঘটনা ঘটে, যেখানে নিহত হয় 112 জন, আহত হয় 148 জন। মানে যেই মাসে পরিস্থিতি কিছুটা ভালো, সেই মাসেও প্রতিদিন গড়ে প্রায় 4টি করে হামলা হচ্ছে। তাই এখন এইটাকে আর বিক্ষিপ্ত সন্ত্রাস বলা যায় না, এইটাকে বলা যায় পূর্ণাঙ্গ একটা সমন্বিত বিদ্রোহ। আর এই ধরনের একের পর এক ঘটনার মধ্যেই বেলুচিস্তানে এবং বালুচদের সমর্থনে করাচিতে গণ আন্দোলনের ঘটনাও ঘটেছে। আর এসবের মধ্যেই আসে সেই ভাইরাল স্বাধীনতার ঘোষণা। মানে একদিকে সরকার সামরিক অভিযান চালাচ্ছে, আর অন্যদিকে বিদ্রোহীরা প্রকাশ্যেই স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করছে। দেখেন, স্বাধীনতার ঘোষণা আসলে এইভাবে আসে। 1971 সালে পাকিস্তান সরকার যখন আমাদের উপরে তাদের সেনা অভিযান অপারেশন সার্চলাইট শুরু করে, আমাদের স্বাধীনতার ঘোষণাও কিন্তু তখনই এসেছিল। এরপর মানুষজন এক হয়, পাকিস্তানের অভিযানের বিপক্ষে লড়াই শুরু হয়, বিদেশি শক্তি যুক্ত হয় এবং আমরা একটা পর্যায়ে স্বাধীন হয়ে যাই। যেহেতু বেলুচিস্তানেও একদিকে অধিকার আদায়ের আন্দোলন চলছে, দীর্ঘদিনের শোষণের বিরুদ্ধে মানুষ এক হয়ে মাঠে নামছে, অপরদিকে সরকার চালাচ্ছে সামরিক অভিযান, আর সেই অভিযানের মধ্যে আসছে স্বাধীনতার ঘোষণা। বলতে পারেন যে বিশ্বের কোনো দেশ তো এতে সমর্থন দেয় নাই। হ্যাঁ, এখনই সমর্থন না দেওয়াটাই বরং স্বাভাবিক। বাংলাদেশেরও স্বাধীনতার ঘোষণা এসেছিল মার্চ মাসে, আর আমরা সমর্থন পাইছি ডিসেম্বর মাসে গিয়ে। তাই বেলুচিস্তানের এই স্বাধীনতার ঘোষণার সাথে যদি ধীরে ধীরে সাধারণ বালুচরা যুক্ত হয়, তাদের অধিকার আদায়ের আন্দোলনটাও যদি আরো বেশি বড় হতে থাকে, তাহলে সামনে পাকিস্তানের জন্য অনেক বড় বিপদ কিন্তু অপেক্ষা করছে। তার মানে বুঝতেই পারতেছেন যে বালুচরা বেশ ক্ষেপা। আর এর পেছনে মূলত 3টা কারণ কাজ করেছে। প্রথমত, বালুচিস্তান থেকে সম্পদ যায় কিন্তু বালুচিস্তানে কোনো উন্নয়ন আসে না, বেলুচিস্তান বৈষম্যের শিকার। দ্বিতীয়ত, বেলুচিস্তানের উপর দিয়ে চীনের বিনিয়োগে যে উন্নয়ন কাজ চলছে, সেই উন্নয়ন কাজে কিন্তু বালুচরা কোনো ধরনের কাজ পাচ্ছে না, ঠিকাদারি পাচ্ছে না, সবকিছুই পাচ্ছে মূলত পাঞ্জাবি আর চীনারা। বরং বালুচদেরকে কি করা হচ্ছে, উন্নয়ন কাজের জন্য তাদেরকে জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে। এটাও বালুচদের ভিতরে গভীর ক্ষত তৈরি করেছে। তৃতীয়ত, জোরপূর্বক গুম। বেলুচিস্তানের যারাই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। হাজার হাজার পরিবার বছরের পর বছর প্রিয়জনের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। অনেকেরই দাবি যে বিনা বিচারে হত্যা করা হয়েছে তাদের স্বজনদেরকে। আর এই প্রতিটা গুম হওয়া তরুণের পরিবার থেকে জন্ম নিচ্ছে নতুন নতুন বিদ্রোহী। এই চক্রটাই পাকিস্তান ভাঙতে পারছে না। যাই হোক, এগুলোতে গেল মূলত বেলুচিস্তানের কাহিনী। পাকিস্তানের অখণ্ডতার প্রশ্নে এর বাইরেও আরো কিছু বিষয় আছে, যেগুলি মূলত প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে পাকিস্তান ভেঙে যাবে কিনা। মূলত পাকিস্তান জ্বলতেছে 4টা ফ্রন্টে। বেলুচিস্তান যদি একমাত্র সমস্যা হতো, সেনাবাহিনী হয়তো সামলে নিতে পারতো, কিন্তু বিশ্লেষকরা এখন পাকিস্তানের পরিস্থিতিকে বলছেন 4 ফ্রন্টের সংকট। 1 নম্বর ফ্রন্ট বেলুচিস্তানের বিএলএ, যেটা এতক্ষণ আমরা দেখলাম। 2 নম্বর খাইবার পাখতুনখোয়ায় তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি নিয়মিত নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে। 3 নম্বর আফগানিস্তানের সাথে সম্পর্ক এতটাই তিক্ত যে দুই দেশ সীমান্তের ওপারে একে অপরের উপর সামরিক হামলাও চালিয়েছে। আর 4 নম্বর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার মানুষ মূল্য বৃদ্ধি আর রাজনৈতিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে। আর সবচেয়ে উদ্বেগজনক তথ্যটা হলো পাকিস্তানের সামরিক মুখপাত্র নিজেই স্বীকার করেছেন যে বেলুচিস্তানের হামলাগুলোতে বিএলএ এবং টিটিপির
বাহিনীর মধ্যে নেতৃত্ব এবং লজিস্টিক্সের সমন্বয় ছিল, অর্থাৎ যেই দুইটা বিদ্রোহ আলাদা আলাদা ছিল সেগুলো এখন হাত মেলাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী আর গেরিলা এই দুই শক্তি যদি এক হয়ে যায় তবে পাকিস্তানের পক্ষে সেটা সামলানো যে আসলে কতটা কঠিন হবে সেটা সহজেই অনুমান করা যায়। আর এর সাথে একটু যুক্ত করে নেন যে দেশটার অর্থনৈতিক অবস্থাটা কেমন। যে IMF এর ঋণে চলতেছে, রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে, মূল্যস্ফীতি অনেক উপরে উঠে গেছে। তার মানে একটা রাষ্ট্র যখন একই সাথে চারটা নিরাপত্তা সংকট আর একটা অর্থনৈতিক সংকট সামলায় তখন সেই রাষ্ট্রের ভেতরটা যে কতটা ভঙ্গুর হয়ে যায় সেইটা কিন্তু সহজেই অনুমান করা যায়। বুঝতেই পারছেন পরিস্থিতি আসলে তাহলে কতটা ভয়াবহ। আর এইদিকে BLA যখন দিন দিন এত ভয়ঙ্কর হয়ে উঠতেছে তখন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি বলেছেন যে BLA ভারতের কাছ থেকে অর্থায়ন পায়। আর পাকিস্তান সরকারও কিন্তু BLA কে ডাকে ফিতনা আল হিন্দুস্তান বা ভারতের সৃষ্টি করা বিশৃঙ্খলা হিসেবে। আর এইসবের ফলে প্রশ্ন উঠতেছে যে পাকিস্তানের ভেতরে যে এত এত সংকট, এই সংকটে ভারতের ভূমিকা আসলে কতটুকু, নাকি এটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। দেখেন ভারতের বিরুদ্ধে অভিযোগ কিন্তু পাকিস্তানের বহু আগে থেকে এবং অভিযোগের পক্ষে পাকিস্তান কিছু ঘটনা কিন্তু বারবার সামনে আনে। যেমন 2016 সালে ভারতীয় নৌ কর্মকর্তা কুলভূষণ যাদব বেলুচিস্তানে গ্রেফতার হয়েছিলেন এবং পাকিস্তানের দাবি তিনি রয়ের হয়ে বালুচ বিদ্রোহে অর্থায়ন এবং CPEC বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের নাশকতার দায়িত্বে ছিলেন। আবার 2024 সালে গ্রেফতার হওয়া এক TTP সদস্য নাসরুল্লাহ তার স্বীকারোক্তিতে বলেন চেয়েছিল BLA এবং TTP জোট বাঁধুক। এর পেছনে লক্ষ্য মূলত তিনটা: চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরটা ধ্বংস করা, দ্বিতীয়ত চীনা নাগরিকদের টার্গেট করা, আর তৃতীয়ত বেলুচিস্তানে চরম অস্থিরতা তৈরি করা। আর এসবের পর যখন জাফর এক্সপ্রেস ট্রেনকে হাইজ্যাক করা হয় তখন এই ঘটনার পরে পাকিস্তান কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আরো কিছু আন্তর্জাতিক জায়গায় ডোসিয়ার জমা দেয়, যাতে ছিল আর্থিক লেনদেনের নথি, ফোন রেকর্ড আর জব্দ করা অস্ত্রের তালিকা। মানে পাকিস্তান তার জায়গা থেকে প্রমাণ করতে মরিয়া যে বেলুচিস্তানে ভারতের সম্পৃক্ততা অনেক গভীর। ভারত যদিও বারবার এইসব অভিযোগ অস্বীকার করে, কিন্তু পাকিস্তানকে অস্থিতিশীল রাখা এবং পাকিস্তানের চীনের অবস্থান শেষ করে দেওয়ার মধ্যে ভারতের কিন্তু বিশেষ স্বার্থ লুকিয়ে আছে। ভারত তার নিজের নিরাপত্তার জন্যই চায় যে পাকিস্তান স্থিতিশীল না থাকুক এবং চীন পাকিস্তানের ঘাঁটি না গড়ে তুলুক। বহু সিনেমা উপন্যাস আমরা কিন্তু পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা তৎপরতা নিয়ে দেখেছি। সো বেলুচিস্তানে ভারতের হাত থাকাটা অস্বাভাবিক কিছু না। পাকিস্তান যেমন কাশ্মীরে ভারতের বিরুদ্ধে প্রক্সি ব্যবহারের অভিযোগে অভিযুক্ত, ভারতও পাল্টা একই খেলা খেলতেই পারে। দক্ষিণ এশিয়ার প্রক্সি যুদ্ধে কেউই আসলে কিন্তু ধোয়া তুলসী পাতা না। এখন কথা হচ্ছে চীন যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে প্রায় $62 বিলিয়ন বিনিয়োগ করে ইকোনমিক করিডোর বানাচ্ছে, মানে CPEC, এইটা এখন কতটা বিপদে। দেখেন এই বিশাল বিনিয়োগের কারণে কিন্তু চীন পাকিস্তানকে যে কোনো সাপোর্ট দিতে প্রস্তুত। আর যদি এইটা ধ্বংস করা যায় তবে পাকিস্তানের উপর থেকে চীনের হাতটাও সরে যাবে। তাই আমাদের বুঝতে হবে এই প্রকল্প আসলে কতটা বিপদে। মূলত এই প্রকল্প বা অর্থনৈতিক করিডোরের কেন্দ্রেই কিন্তু আছে ওই বেলুচিস্তান। সেখানে গুয়াদার বন্দর, পাইপলাইন, মহাসড়ক সবকিছু। আর BLA তাই সচেতনভাবেই এই চীনকে টার্গেট করেছে। 2018 সাল থেকে শুরু করে অন্তত 20 জন চীনা নাগরিক পাকিস্তানে নিহত হয়েছেন। অক্টোবর 2025-এ করাচি বিমানবন্দরের কাছে হামলাও হয়েছে। তার মানে BLA টার্গেট কিন্তু একদম পরিষ্কার, তাদের চোখে যুক্তিটাও পরিষ্কার যে চীনের কাছ থেকে আর্থিক এবং সামরিক সক্ষমতা নিয়েই মূলত পাকিস্তান চলতেছে। আর চীন যদি চলে যায় তবে পাকিস্তানের বেলুচিস্তানকে ধরে রাখার মতো আর্থিক ক্ষমতাটাও দুর্বল হয়ে যাবে। তাই BLA টার্গেট চীনা বিনিয়োগকৃত প্রকল্পগুলো, যেগুলো বেশ ঝুঁকির মধ্যে আছে। আর এই ব্যাপারে চীন কি ভাবতেছে? দ্য প্রিন্টের বিশ্লেষণ বলতেছে বেজিং পাকিস্তানের নিরাপত্তা সক্ষমতা নিয়ে ধৈর্য হারিয়ে ফেলছে। পাকিস্তান ইতিমধ্যে চীনা নাগরিকদের রক্ষায় স্পেশাল প্রোটেকশন ইউনিট ঘোষণা করেছে, কিন্তু চীনা বিশ্লেষকরা এইটাকে বলছেন নিসক অপটিক্স বা মিডিয়ায় প্রকল্প বাঁচিয়ে রাখার একটা কৌশল। মানে যেই চীন পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা, সেই চীনই এখন পাকিস্তানের উপর থেকে আস্থা হারানোর পথে। আর চীন যদি পাকিস্তানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, এইটা পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বিপদ সংকেত। তখন পাকিস্তান ভেঙে যাওয়ার ব্যাপারটা আরো সত্যের কাছাকাছি চলে যাবে। তাহলে শেষ প্রশ্নটা হচ্ছে, পাকিস্তান কি সত্যি ভেঙে যাচ্ছে? সরাসরি উত্তরটা হলো আজ বা আগামীকাল না। ডেইলি স্টারের একটা বিশ্লেষণে বলা হয়েছে যে বেলুচিস্তান ইতিমধ্যেই স্বাধীন হয়ে গেছে। এই বক্তব্য তথ্য সমর্থিত নয়, বাস্তবতা অনেক জটিল। কেন এখনই ভাঙছে না তার মূলত তিনটা কারণ আছে। প্রথমত, পাকিস্তানের আসল ক্ষমতা সেনাবাহিনীর হাতে, আর এই সেনাবাহিনী আগের 4টা বিদ্রোহ নির্মমভাবে দমন করেছে। এবারও সর্বশক্তি দিয়ে লড়াই করতেছে এবং লড়াই করবে। দ্বিতীয়ত, চীনের স্বার্থ। বেলুচিস্তান হাতছাড়া মানে গুয়াদার বন্দর সহ প্রায় $62 বিলিয়ন বেশি পরিমাণ বিনিয়োগ জলে যাওয়া। তাই চীন
পাকিস্তানকে টিকিয়ে রাখতে যা যা করা লাগবে সেটাই করার চেষ্টা করবে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র বেলুচিস্তানের সহিংসতাকে বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম নয় বরং বৈশ্বিক সন্ত্রাস বিরোধী চ্যালেঞ্জ হিসেবে দেখছে। অর্থাৎ বড় শক্তিগুলোর কেউই এই মুহূর্তে পাকিস্তান ভাঙা দেখতে চায় না। ফলে বেলুচিস্তানের বৈশ্বিক সমর্থন পাওয়ার ব্যাপারে একটা ঝুঁকি তৈরি হতে পারে, কিন্তু এরপরেও কিন্তু ঝুঁকি রয়ে যায়। পাকিস্তান যদি বালুচদের রাজনৈতিক প্রতিনিধিত্ব, সম্পদের ন্যায্য ভাগ, গুম হওয়া মানুষের বিচার ইত্যাদি নিশ্চিত করতে না পারে, তাহলে বিএলএ সামরিকভাবে স্বাধীনতা না পেলেও বিচ্ছিন্নতাবাদ আরো বেশি ছড়িয়ে পড়বে। আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটা তো বাংলাদেশই দিয়েছে। 1970 সালেও কেউ বিশ্বাস করে নাই যে পাকিস্তান ভাঙবে। পাকিস্তান সেনাবাহিনীও তখন ভেবেছিল যে শক্তি দিয়ে হয়তো সব দমানো যায়, কিন্তু ইতিহাস দেখিয়েছে যেই রাষ্ট্র নিজের মানুষের ক্ষোভকে বন্দুক দিয়ে জবাব দেয়, সেই রাষ্ট্র একদিন না একদিন তার চরম মূল্য দেয়। তো শেষ কথা হচ্ছে, পাকিস্তান হয়তো কালকে ভাঙবে না, কিন্তু 4 ফ্রন্টের যুদ্ধ, ভেঙে পড়া অর্থনীতি, ক্ষুব্ধ চীন আর প্রতিদিন গড়ে 4টা করে হামলা, এই রক্তক্ষরণ চলতে থাকলে প্রশ্নটা আসলে ভাঙবে কিনা এইটার বদলে হয়ে যাবে যে কবে এবং কিভাবে ভাঙবে। যাই হোক, পাকিস্তানের এই ঘটনা নিয়ে আপনি কতটুকু জানেন বা কি কি আপডেট আপনার কাছে আছে কমেন্টে জানান, আর আমরা নজর রাখতে থাকি যে এই ঘটনা আসলে কত দূর গিয়ে পৌঁছায়।